ধন্যবাদ ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রীরা। বিগত কয়েকদিন আগে আমি দশম শ্রেণীর বাংলার প্রথম পাঠ যেটা প্রার্থনা সেটা আলোচনা করেছিলাম। আজ আমি 2 নম্বর চ্যাপ্টার যেটা সাগর সঙ্গমে নবকুমার, সেই সাগর সঙ্গমে নবকুমার পাঠটি আজ তোমাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। পাঠটি লিখেছেন বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেই সাহিত্য সম্রাট বলা হয়। ওনার সাহিত্য লেখার প্রতিভা, ওনার সাহিত্য লেখার যে ক্ষমতা তা এক এবং অদ্বিতীয়। তো লেখকের ব্যাপারে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানারও আছে। যদি তোমরা আরও বিশদভাবে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর বলে দেওয়ার চেষ্টা করব। আজ সরাসরিভাবে এসে যাই পাঠের মধ্যে। পাঠটির নাম হচ্ছে সাগর সঙ্গমে নবকুমার। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে প্রথমে এই চ্যাপ্টারের মধ্যে দেখো আছে তোমাদের, যে স্থানে নবকুমারকে ত্যাগ করিয়া যাত্রীরা চলিয়া যান। তোমাদের মধ্যে কি কখনো প্রশ্ন আসে না যে যে স্থানে নবকুমার ত্যাগ করিয়া যান, এখানে স্থানটা কোথা থেকে আসলো? এই স্থান নবকুমার বা কে বা ত্যাগ করে গেল, এটার ব্যাপারে আলোচনা করতে চলে যেতে হবে আমাদের একটু পিছন দিকে। যদিও এটা আরেকটি গল্পের একটি খণ্ড, এই সাগর সঙ্গমে নবকুমার চ্যাপ্টারটা। তো এই সাগর সঙ্গমে নবকুমার চ্যাপ্টার যেটা, এটার কিন্তু প্রথম আগের যেটা থেকে আমরা আসছি বা যেটা থেকে আমাদের উপন্যাসটা বা এই পাঠটা আমাদের শুরু হয়েছে, এটা হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাস থেকে গৃহীত হয়েছে। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অনেক বড় একটি উপন্যাস, যেটার নাম হচ্ছে কপালকুণ্ডলা। তাছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও অনেক বড় বড় উপন্যাস লিখেছেন। দুর্গেশ নন্দিনী, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, এইরকম অনেক বড় বড় উপন্যাস তিনি লিখিয়েছেন। তো যাই হোক, প্রথমে আমি চলে আসি যে স্থানে নবকুমার চলিয়া যান। আমার কথার তাৎপর্য হচ্ছে, তোমাদের মধ্যে কি কখনো প্রশ্ন আসে না যে এই যে স্থানটা কি? আমি একটু আগে বলেছি তোমাদের যে স্থানটা বা কে, নবকুমার বা কে। তো যাই হোক, এইটাকে তোমাদেরকে একটি ধারণা দিয়ে দিচ্ছি, যদিও পুরোপুরিভাবে বলা এখন সম্ভব না, যদি হয় বলে দেব তোমাদেরকে পরের ইয়েতে। যে স্থানটা হচ্ছে, একদা নবকুমার এবং কিছু তার সঙ্গীগণ তারা চেষ্টা চালিয়েছিলেন যে ভ্রমণ করতে। ভ্রমণের জন্য ওরা কিছু খাদ্য সামগ্রী, জ্বালানির লাকড়ি, কিছু রাস্তার কিছু খাবার টাবার, এগুলো নিয়ে তারা শুরু করে দিলেন জলপথে যাত্রা। তো জলপথে যাত্রা যখন করা শুরু হলো, তখন ঠিক ওই সময় আমি এই উপরের কাহিনীটা অল্প ছোট করে বলার চেষ্টা করছি আর কি। তো শুরু করলেন, তখন সবাই যাত্রা শুরু হলো, নৌকা যাচ্ছে, মোটামুটি সুন্দরই হচ্ছে, যাওয়া যাত্রা ভালোই হচ্ছে। হঠাৎ এক সময় ঠিক মধ্যরাত্রিতে নৌকার মাঝি, সবাই ঘুমিয়ে পড়েছেন, এবং নৌকার মাঝি আর নবকুমার তারা দুজন কথা বলছেন, এবং যাত্রী যারা আছেন সবাই কিন্তু এটা হালকা নিদ্রায় তারা নিদ্রাভুক্ত হয়ে গেছেন। তখন হঠাৎ নৌকার মাঝি নবকুমারকে বলল যে, নবকুমার, হয়তো আমাদের নৌকাটা সাগরে পড়ে গিয়েছে। নৌকাটার দাঁড়টা তো আমার আয়ত্তের বাইরে হয়ে গিয়েছে, আমি নৌকাটা এখন কন্ট্রোল করতে পারছি না। তখন নবকুমার বললেন যে, বেশি হাল্লা চিৎকার করবেন না, যদি এই ধরনের বেশি হাল্লা চিৎকার হয় তাহলে বাকি সবাই নৌকাতে যারা আছে সবাই উঠে এখানে হাই হল্লো লাগিয়ে দেবে। তাই
নবকুমার কিছু করছেন না। তথাপিও দুইজনের কথাবার্তা শুনতে একজন বৃদ্ধ, বেশ বৃদ্ধ না, মোটামুটি একজন কম, একটু বেশি বয়সে, উনি ওনার কথা, তাদের দুইজনের কথাবার্তা একটু শুনে হঠাৎ ঘুম থেকে উঠে গেলেন। হ্যাঁ, কী হয়েছে কী হয়েছে? না, নৌকাটা কিছু হয়নি, আপনি শান্ত থাকুন শান্ত থাকুন। না, কী হয়েছে, একটা বিপদের সম্মুখীন এসে গেছে এই সেই বলে। নবকুমার বলছেন যে বেশি কথাবার্তা করবেন না, কারণ সবাই জেগে যাবে, নৌকাটা শেষে হই হুল্লোড় শুরু হলে নৌকাটাকে কন্ট্রোল করা যাবে না, তাই হ্যাঁ আপনি একটু ধীর হন। ও নবকুমার কথা না শুনেই তিনি হন। এই অমতা অবস্থায় সম্পূর্ণ নৌকার যতজন ছিলেন সবাই হই হুল্লোড় শুরু হয়ে গেল। তখন মাঝি এই অবস্থা দেখে বলেন, আপনারা বলে শান্ত হন, আমি চেষ্টা করছি যাতে নৌকাটা আমি পার লাগানোর চেষ্টা করব, কিন্তু মধ্যরাত্রি অনেক সময়েরও ব্যাপার। হ্যাঁ, এমতা অবস্থায় মোটামুটি একটা কন্ট্রোলে আসার পর যাচ্ছেন যখন সম্পূর্ণটা এই তিমিরা অবস্থাতেই এই নৌকাটা একটা বিপদের সম্মুখীন ছিল। যখন ভোর হয় তখন আকাশের মধ্যে শীতের সময়, যখন আমরা দেখি যে শীতের সময় আকাশের মধ্যে যে একটা গোলাকার দেখা যায়, গোল একটা বলের মতো একটা দেখা যায়। তার কারণটা হচ্ছে তখন সূর্য, কুয়াশার জন্য সূর্যকে পরিষ্কারভাবে দেখা যায় না। হ্যাঁ, যার জন্য এটা সাদা একটা বলের মতো দেখা যায়। এটা দেখার পর সবার মনের মধ্যে একটা স্বস্তি আসলো যে এই তো আমরা মোটামুটি একটা ইয়েতে এসে গেছি। হঠাৎ দেখলেন, কিন্তু আরেকটা ব্যাপারটা হচ্ছে তখন কিন্তু স্বস্তি আসেনি। নৌকার এক হাত দূর পর্যন্ত ডান হাত হোক বাম হাত হোক, দুই দিকে বাম দিক ডান দিক কোনো দিকেই পাশটা দেখা যাচ্ছে না, শুধু জল আর জল এবং নদীর স্রোত দেখা যাচ্ছে। তারা ভাবলেন যে আমরা সাগরেই পড়ে গেছি। কিন্তু অনেকক্ষণ পরে কিছু যখন একটু আলোকিত হলো, তখন দেখা গেল সবার মনে একটা স্বস্তি আসলো, বা আমরা তো এখন নদীতেই আছি, হ্যাঁ হয়তো এটা কোনো জোয়ার এসেছিল যাই এইরকম। তারপরে সবাই দেখলেন যে এটা সাগরের পাশেই মোটামুটি এসে পড়া। তো যাই হোক, সবাই নৌকা দাঁড় লাগালেন, দাঁড় লাগিয়ে বলেন নৌকা, ঠিক আছে নৌকাটাকে পাশে লাগাও এবং সবাই নামো, নৌকা থেকে নেমে স্নান টান খাওয়া দাওয়া সব কিছু একটু সারিয়ে নেই, তারপরে আমরা আবার যাত্রা শুরু করব। এই বলে সবাই কিন্তু যাত্রার জন্য সবাই একটু স্নান টান বা এইসব করার জন্য, খাওয়া দাওয়ার জন্য নামলেন। তখন নবকুমার বললেন যে ঠিক আছে, আমরা তো সবাই নেমেছি, এখন তো লাকড়ি দরকার, লাকড়ি তো আমাদের লাগবে, জ্বালানি না ছাড়া তো আমরা কীভাবে করব। তো আপনারা একজন যান, খড়ি নিয়ে আসেন। কিন্তু নবকুমারের আদেশ অপেক্ষা কেউ না করে সবাই হাত গুটিয়ে বসে রয়েছে, যে কেউ কিছু করছেন। তখন এমন অবস্থা দেখে নবকুমার তিনি নিজেই চলে গেলেন। যেতেই আছেন যেতে যেতে যে জ্বালানি লাকড়িয়া খুঁজে পাচ্ছেন না, অনেক দূর পর্যন্ত চলে গেলেন। যদিও সম্ভ্রান্ত পরিবারের এই নবকুমার ছিলেন, কিন্তু সেখানে অনেক লাকড়ির সংগ্রহ করেছেন, কিন্তু এই লাকড়িগুলো তিনি বহন করে নিয়ে আসার ওনার পক্ষে এটা দারুণ একটা কষ্ট হচ্ছে। যাই হোক, উনি চেষ্টা করছেন, আসছেন, কিন্তু এদিকে হচ্ছে কি, ওইদিকে যারা ছিলেন নৌকার যাত্রীর মধ্যে, ওরা ভেবেছে যে হয়তো নবকুমার কোনো বন্য হিংস্র পশুর মধ্যে এসে পড়েছেন, কবলে পড়েছেন। সুতরাং নবকুমারের জন্য আমাদের আর অপেক্ষা করা দরকার নেই, আমরা যাত্রা শুরু করে দিই, কারণ যদি আবার জোয়ার আসে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। এই বলে ওরা নৌকা ছেড়ে চলে গেল। নবকুমার কষ্ট করে আসলেন, আসার পর ওই যে তোমাদের প্রথম লাইনটা দেখো ছাত্রছাত্রীরা, যে স্থানে নবকুমার ত্যাগ করিয়ে যাত্রীরা চলিয়ে যান। এখন তোমরা ওই লাইনের আগের যে কাহিনীটা তোমরা বুঝতে পেরেছো মোটামুটি। তে তোমাদেরকে এটাই মানে পরিচয় করার মেন উদ্দেশ্যটা ছিল, এই লাইনের সাথে পরিচয় করার মেন উদ্দেশ্যটা ছিল ওইটাই, যে স্থানে নবকুমার চলে যান। তারপরে তিনি আসলেন, আসার পর এই যে স্থানে তিনি আসলেন, এখানে দেখো তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, তাহার অনতি দূরে দৌলতপুর ও দরিয়াপুর নামে দুই ক্ষুদ্র গ্রাম এক্ষণে দৃষ্ট হয়। ঠিক আছে, হ্যাঁ, এই পাঠটা কিন্তু সম্পূর্ণ সাধু ভাষায়। সাধু ভাষায় এমন কঠিন কঠিন শব্দ আছে এটার মধ্যে, আমি একটা শব্দ তোমাদেরকে বুঝিয়ে পড়ে বলে দেব, কারণ পিছন দিকে যে অনেকটা চ্যাপ্টার আছে, তোমরা দেখবে এই বইয়ের মধ্যে অনেকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার পৃষ্ঠা আছে।
এই পৃষ্ঠার মধ্যে একটা পরে একটা অনেক কঠিন কঠিন শব্দ আছে। আমি একটা একটা করে তোমাদেরকে চেষ্টা করব, যদি আমার এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা অনায়াসে পরীক্ষার মধ্যে তোমরা প্রশ্নের আনসার দিতে পারবে। তবে হ্যাঁ, সাধু এবং চলিত ভাষার একসাথে মিশ্রণ করবে না, তাহলে। তো দেখো, এই অনতি দূরে দৌলতপুর এবং দরিয়াপুর নামে ক্ষুদ্র গ্রাম, পরন্তু সে সময়ে বর্ণনা আমার প্রবৃত্তি হইয়াছি। এই দেখো সাধু ভাষা। সেই সময়ে তথায় মনুষ্য বসতি কোনো চিহ্ন ছিল না, ওই স্থানে কোনো মানুষজন কিছু ছিল না, অরণ্যময় মাত্র, শুধু জঙ্গল আর জঙ্গল। কিন্তু বাংলাদেশে অন্যত্র ভূমি যেরূপ সরাচর অনুদঘাতিনী, এই প্রদেশে সেরূপ নহে। যেভাবে বাংলাদেশের সব দিকে নদী প্রান্তর মাঠ খোলা আছে, এরকম না। রসুলপুরের মুখ হইতে সুবর্ণ রেখা পর্যন্ত অভূত কয়েক যোজন পথ ব্যাপ্ত করিয়া বালুকা স্তূপ শ্রেণী। বালুকা তো তোমরা বুঝো, স্তূপ মানে একটু ঢিপি, একটু ছোটো একটা বালুর একটা ইয়ের মতো, ছোট্ট পাহাড়ের মতো, পাহাড় না ঠিক, কিন্তু ছোটো একটা টিলার মতো আর কি। পর্বত শ্রেণী বিরাজিত আছে, তার কিছু উচ্চ বালুক স্তূপ শ্রেণীকে বালুকাময় ক্ষুদ্র পর্বত শ্রেণী বলা যাইতে পারিত। এখানে লোক উহাকে বালিয়াড়ি বলে। তোমরা বুঝতে পেরেছ বালিয়াড়ি জিনিসটা কি? এই সকল বালিয়াড়ি ধবল শিখর মালা, ধবল মানে হচ্ছে সাদা, ধবল শিখর মালা মাধ্যাহ্ন সূর্য কিরণে, অর্থাৎ দুপুরবেলার যে সূর্যের যে কিরণ, দূর অপূর্ব প্রভাত বিশিষ্ট দেখা যাইতেছে। প্রভা মানে বিশিষ্ট হচ্ছে প্রচুর আলো যে জায়গার মধ্যে থাকে, এটা প্রভা বিশিষ্ট বলা হয়। উহার উপর উচ্চ বৃক্ষ জন্মে, তাহার উপর বড় বড় গাছ, স্তূপ তলে সামান্য ক্ষুদ্র বন জন্মিয়া থাকে, কিন্তু মধ্যদেশে বা শিরোভাগে প্রায় ছায়াশূন্য ধবল শুভা, ধবল মানে হচ্ছে সাদা, ধবধবা সাদা শুভা বিরাজ করিতেছে। শুভা মানে সৌন্দর্য বিরাজ করে। অধভাগ মণ্ডনকারী পাহাড়ে বা ওই পর্বতের নিচ তল, যেটা বৃক্ষদাদির মধ্যে ঝাঁটি বনজাও এবং বনপুষ্পই অধিক। অর্থাৎ কী কী গাছ আছে এখানে, এইটাই লেখক তার এই উপন্যাসটির মধ্যে তিনি তুলে ধরেছেন। এখন আমরা আসি আসল যে পাঠের কাহিনীতে। দেখো, এইরূপে অপ্রফুল্লকর স্থানে নবকুমার সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত হয়েছিলেন। কথাটা দেখো কিন্তু, অপ্রফুল্লকর অর্থাৎ এখানে আরাম আয়েস নেই। নবকুমার সঙ্গীগণ কর্তৃক অর্থাৎ উনার সাথে যারা ছিল তাদের কথা বলা হচ্ছে। সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত অর্থাৎ উনাকে ছেড়ে সবাই চলে গিয়েছে। তিনি প্রথমে কাষ্ঠবার লইয়া, দেখেছো আমি আগেই তোমাদেরকে বলেছি যে এই কীভাবে আসলো। এই দেখো কাষ্ঠবারের কথা বলা হয়েছে এখানে। কাষ্ঠবার লইয়া নদীর তীরে আসিয়া নৌকা দেখিলেন না। তিনি এই জায়গা থেকে ফিরে আসার পর তিনি আর নৌকা আর দেখতে পাননি। তখন তাহার আকস্মাৎ অত্যন্ত ভয় সঞ্চার মানে সৃষ্টি, ভয় মানে তো তোমরা সবাই জানো বটে, কিন্তু সঙ্গীগণ যে তাহাকে একেবারে পরিত্যাগ করিয়া গেছে এমন বোধ হইল না। তিনি ভাবতেও পারেননি যে উনার সঙ্গীগণ উনাকে এই বিপদের মুখে রেখে যে চলে গিয়েছেন, এটা নবকুমার কখনো ভাবতে পারেননি। বিবেচনা করলেন জলোচ্ছ্বাস শৌকতভূমি প্লাবিত হওয়ায় তাহারা নিকটস্থ কোনো স্থানে নৌকা রক্ষা করিয়াছেন, শীঘ্র তাঁকে সন্ধান করিয়া লইবেন। দেখো কত কঠিন। বিবেচনা করিয়া জলোচ্ছ্বাস করিলেন, অর্থাৎ তিনি ভাবলেন জলোচ্ছ্বাস মানে ঢেউ, স্ট্রং ওয়েভস যেটা, শৌকত ভূমি অর্থাৎ কোনো বালুময় ভূমি প্লাবিত হওয়ায়, এই বালুময় ভূমিটা প্লাবিত মানে ভেসে যাওয়ায়, জল বেড়ে যাওয়াতে তাহারা নিকটস্থ মানে পাশের কোনো স্থানে নৌকা রাখার চেষ্টা করছেন। শীঘ্রই উনাকে আবার সন্ধান করে নিয়ে যাবেন, খোঁজ করে নিয়ে যাবেন। এই প্রত্যাশায় কিয়ৎক্ষণ মানে হচ্ছে কিছু সময় তথায় বসিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। তাদের জন্য অপেক্ষা করছেন যে যদি তারা আইল না, নৌকাটা আর আসলো না, নৌকা আরোহীও দেখা দিল না। নবকুমার ক্ষুধায় অত্যন্ত পীড়িত হইলেন। স্বাভাবিক, অনেক দূর পথ এগিয়ে তিনি কাষ্ঠভার সংগ্রহ করেছেন, এতক্ষণ বেলা এতটা হলো কোনো
তো জলবিন্দু ওনার পেটের মধ্যে পড়েনি, তাই ওনার উদর তৃপ্ততে একটু ব্যাঘাত করছে। তাই প্রতীক্ষা করতে না পারিয়া নৌকায় সন্ধানে নদীর তিনি এখনও ভাবতে পারেননি যে ওরা ওনাকে ছেড়ে চলে গিয়েছে। তাই তিনি নৌকাকে খুঁজছেন, কিন্তু নৌকা কোথাও পাচ্ছেন না। প্রত্যাবর্তন করিয়া পূর্বস্থানে, প্রত্যাবর্তন অর্থাৎ এই প্রত্যাবর্তন হচ্ছে এই যে স্থানটা আছে ওই স্থানটাকে ত্যাগ করে আরেকটা স্থানে করিয়া পূর্বস্থানে আসিলেন। যে স্থানে ওনাকে ছেড়ে চলে গিয়েছিল তিনি আবার ওই স্থানে ফিরে আসলেন। তখন পর্যন্ত নৌকা না দেখিয়া বিবেচনা করিলেন জোয়ারের বেগে নৌকা ভাসাইয়া লইয়া গিয়াছে। তিনি ভাবলেন যে হয়তো জোয়ার এমনভাবে এসেছে যে জোয়ারে এই নৌকাটাকে অনেক স্রোতের ঢেউতে এখান থেকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখন প্রতিকূল স্রোতে প্রত্যাগমন করিবেন, সঙ্গীদের কাজে কাজেই বিলম্ব হইতেছে, তাদেরকে দূরে চলে গেছে, সুতরাং এই কাজ একটু দেরি হচ্ছে সঙ্গীতদেরকে নিয়ে আবার আসতে। কিন্তু জোয়ারটা তো শেষ হয়ে গেল। তখন ভাবলেন প্রতিকূল স্রোতের বেগাধিক্যবশত, দেখো কত কঠিন শব্দ, বেগাধিক্যবশত। বেগ মানে হচ্ছে স্পিড, বাংলা যেটা ইংরেজিতে আমরা বলি গতি, স্পিড গতি বাংলায়। অধিক্য মানে বেশি, বশত মানে কারণ। হয়তো জলের স্রোত অনেক বেশি থাকার কারণে জোয়ারে নদী ফিরিয়ে আসতে পারেনি, নৌকা ফিরিয়ে আসতে পারেনি। এক্ষণে ভাটায় অবশ্যই ফিরিয়ে আসিতেছে মনে হচ্ছে। এখন তো বাটা হচ্ছে, অর্থাৎ জোয়ারটা তো উল্টো যায়, বাটা আসছে, তো সুতরাং এসে যাবে। কিন্তু ভাটাও ক্রমে ক্রমে অধিক হলো। ক্রমে ক্রমে বেলা অবসান হইয়া আসিল, সূর্যাস্ত হইল। যদি নৌকা ফিরিয়ে আসিবার হইতো এতক্ষণে ফিরিয়ে আসিত। গিয়েছে তো ওরা ঠিক আছে, কিন্তু ভাটাও এসে গেছে, কিন্তু এতক্ষণ তো ওরা দেরি করার কথা না, এতক্ষণ তো ওরা এসে যাওয়ার কথা ছিল। তখন নবকুমার প্রীতিত হইল যে জলোচ্ছ্বাস সম্ভবত তরঙ্গে নৌকা জলমগ্ন হইয়া। তার মধ্যে সংশয় আসলো যে হয়তো জলোচ্ছ্বাস সম্ভবত শক্ত ঢেউ, সম্ভবত মিন্স যেটা হচ্ছে কারণ, তরঙ্গ মানে ঢেউ, নৌকা জলমগ্ন অর্থাৎ নৌকাটা মনে হয় জলে ডুবে গিয়েছে। নচেত নতুবা, নচেত শব্দ হচ্ছে নতুবা সঙ্গীগণ তাহাকে বিজনে অর্থাৎ জনশূন্য এলাকায় পরিত্যাগ করে ওরা চলে গিয়েছে। তাহলে তো দেখা যাচ্ছে আমাদের ওই নিচের পংক্তিটি সঠিক, যেটা হচ্ছে বিজনে পরিত্যাগ করে গিয়েছে। নবকুমার দেখিলেন যে গ্রাম নাই, আশ্রয় নাই, লোক নাই, আহার্য নাই, পেয় নাই অর্থাৎ কোনো পানীয়, নদীর জল অসহ্য লবণাক্ত, সাগরের জল নোনা থাকে না তাই। অথচ ক্ষুধা তৃষ্ণায় তাহার হৃদয় বিদীর্ণ হইতেছিল। খুব ক্ষুধা লেগেছে, তৃষ্ণাও লেগেছে, শরীরটা একদম অস্বস্তি করছে। দুরন্ত শীত নিবারণের জন্য আশ্রয় নাই। আমরা জানি যে বালুময় তটের মধ্যে দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, রাত্রিবেলা ঠান্ডা এসে যায়, তাই উনি একটু শীত নিবারণের কথা এখানে উল্লেখ করেছেন। আশ্রয় নাই, গাত্রবস্ত্র যেটা গায়ে দেওয়ার মতো কাপড়ও ওনার সঠিক নেই। এই তুষার শীতল বায়ু সঞ্চারিত নদী তীরে হিমবর্ষী অর্থাৎ ঠান্ডা পড়ছে, আকাশতলে নিরাশ্রয়ে, কোনো আশ্রয় নাই, নিরাবরণে গায়ে দেওয়ার মতো কোনো কিছু নাই, শয়ন করিয়া থাকিতে হইবে। তিনি ভাবলেন এমতা অবস্থায় আমার রাত্রে আজকে থাকতেই হবে। রাত্রির মধ্যে ব্যাঘ্র ভাল্লুকের সাক্ষাৎ পাইবার সম্ভাবনা, অর্থাৎ রাতে কোনো বন্য হিংস্র পশুর সাক্ষাৎ দেখা পাওয়ার সম্ভাবনা আছে। প্রাণনাশ নিশ্চয়ই, আজ আমি সত্যিই আমার প্রাণ আজকে চলে যাবে। মনের চঞ্চল্য হেতু নবকুমার অন্য স্থানে বসিয়া থাকিতে পারিলেন না, এক স্থানে অধিকক্ষণ বসিয়া থাকিতে পারিলেন না। ভয়ের সঞ্চার ঘটছে। তখন তিনি বললেন যে এক স্থানে থেকে আমার হবে না, আমি স্থান পরিবর্তন করতে হবে। তীর ত্যাগ করিয়া উপরে উঠিলেন, নদীর তীর ত্যাগ করে একটু উপরে উঠলেন, ইতস্তত ভ্রমণ করিয়া লাগিলেন। ক্রমে অন্ধকার হইল, শিশিরা আকাশে নক্ষত্রমণ্ডলী নীরবে
ফুটিতে লাগিল শিশিরা আকাশে। শীতের যখন কনকনে শীত আসে তখন আকাশ থেকে বা পরিবেশটা সম্পূর্ণ কুয়াশায় আবৃত হয়ে যায়, এই শিশিরা আকাশে বলা হয়েছে। নক্ষত্রমণ্ডলী অর্থাৎ তখন আকাশের মধ্যে তারা, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এগুলার আস্তে আস্তে দেখা যাচ্ছে, নীরবে ফুটিতে লাগিল। যেমন নবকুমারের স্বদেশে ফুটিত তেমনি ফুটিতে লাগিল। অন্ধকারের সর্বত্র জনহীন, সব দিক অন্ধকার, আওয়াজ নেই, নিস্তব্ধ, নীরব। আকাশ, প্রান্তর, সমুদ্র সর্বত্র নীরব, কেবল অবিরল কল্লোলিত সমুদ্র গর্জন আর কদাচিৎ বন্য পশুর। হঠাৎ হঠাৎ কোনো কোনো জায়গাতে বন্য পশুর আওয়াজ শোনা যায়, আর দিকে সমুদ্রের শাহ শাহ গর্জন। সত্যি একটা ভয়ঙ্কর একটা পরিবেশ ওনার সম্মুখে। তথাপিও নবকুমার সেই অন্ধকারে হিমবর্ষী আকাশ তলে বালুক স্তূপের চতুর্পার্শ্বে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি যে জায়গায় ছিলেন লাগলেন, কখনো উপত্যকায়, কখনো অধিতক্কায়, কখনো কিছু উপরে, কখনো কিছু নিচে, কখনো স্তূপ তলে, কখনো স্তূপ শিখরে ভ্রমণ করিতে লাগিলেন। চলিতে চলিতে প্রতি পদে হিংস্র পশুর কর্তৃক আক্রান্ত হইবার সম্ভাবনা। তিনি এমনভাবে ভাবছেন যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ওনার একটা বিপদের সম্ভাবনা আছে, হয়তো কোনো বন্য পশু ওনাকে আক্রমণ করতে পারে, কিন্তু এক স্থানে বসিয়া থাকিলে আশঙ্কা। আমরা এটা জানি যে এক জায়গায় যদি বন্য পশুর থেকে হাত থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে এক স্থানে বসলে কি হয়, অর্থাৎ মানুষের শরীরের গন্ধটা হিংস্র পশুর নাকে যদি এসে যায়, তাহলে ও কিন্তু দিক নির্দেশ করতে পারে। এই বন্যপশুরা কিন্তু তাদের মানুষের গায়ের গন্ধ দিয়ে ওদেরকে শিকার করে। ভ্রমণ করিতে করিতে নবকুমার শ্রম জন্মিল, সমস্ত দিন অনাহার, এর জন্য অধিক অবসন্ন হইলেন। সমস্ত দিন খাওয়া নাই, পেয়েও নাই, বিশ্রাম করারও জায়গা নাই, তাই খুব অবসন্ন হয়, শরীরটা দুর্বল হয়ে গেল। এক স্থানে বালিয়াড়ি পার্শ্বে পৃষ্ঠ রক্ষা করিয়া বসিলেন। একটা বালির একটা স্তূপের মধ্যে পিঠা রেখে একটু বসলেন। গৃহের সুখতপ্ত শয্যা মনে পড়িল। উনি যে ঘরে যেভাবে খুব আরাম আয়েসের দিন কাটাতেন, সেটা তিনি মনে করলেন। যখন শরীরও মানসিক ক্লেশের অবসাদে চিন্তা উপস্থিত হইল, তখন শারীরিক ও মানসিক ক্লেশে ওনার শারীরিক অবস্থা সময়ে সময়ে ধীরে ধীরে খুব খারাপের দিকেই যাচ্ছে। তখন কখনো কখনো নিদ্রা আসিয়া সঙ্গে উপস্থিত হয়। হঠাৎ হঠাৎ চোখে একটা ঘুমের ভাবও দেখা যাচ্ছে। নবকুমার চিন্তা করিতে করিতে তন্দ্রাভিভূত হইলেন। তন্দ্রাভিভূত একটা সংস্কৃত শব্দ, তন্দ্রাভিভূত অর্থাৎ আমরা চোখটা লাগে, ঘুমোই ঠিক, কিন্তু সব কিছু বলতে পারি, এটাকে বলা হয় তন্দ্রাভিভূত। ঘুম আছে চোখে, কিন্তু আমরা সব বুঝতে পারছি। বোধ হয় যদি এইরূপ নিয়ম না থাকিত, তবে সাংসারিক ক্লেশের অপ্রীতিহত ব্যাগ সকল সময়ে সহ্য করিতে পারিত না। তাৎপর্য হচ্ছে যে ঘুমটা যদি না থাকতো, তাহলে সংসারে সমস্ত ক্লেশ, অর্থাৎ ঝগড়া ঝাঁটি, এগুলো হয়তো লেগেই থাকতো। যখন নবকুমার নিদ্রাভঙ্গ হইল, তখন রজনী গভীরা, অর্থাৎ মধ্যরাত্রি। ওনার ঘুম লেগে গিয়েছে, হঠাৎ জাগলেন, দেখলেন এটা মধ্যরাত্রি হয়ে গেছে। এখনও তার ব্যাঘ্র হত্যা করে নাই। ইহা তাহার আশ্চর্য বোধ হইল। তিনি নিজের শরীরের মধ্যে হাত দিচ্ছেন আর বলছেন, যাই হোক, আমি এখনও জীবিত আছি, তাহলে এটা আশ্চর্য ব্যাপার। ইতস্তত নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলেন ব্যাঘ্র আসিতেছি কিনা। একটু ওদিকে তাকালেন যে কোনো বন্য পশুর কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা না, কোনো বাঘ ভালুকের কোনো ভয় আছে কিনা না। আকস্মাৎ সম্মুখে বহু দূরে একটা আলোক দৃষ্টি পাইলেন। বহু দূরে হঠাৎ এত বড় ছোট্ট একটা আলোর একটা দৃষ্টি পেলেন অনেক দূর থেকে। পাছে ভ্রম জন্মে থাকে, এটা এটা সন্দেহ হচ্ছে যে এটা কি ধরনের আলো। এই জন্য নবকুমার মনোনিবেশপূর্বক মনের মধ্যে যে আশা, যেটা এই আশাটাকে নিয়ে
তৎপ্রতি অর্থাৎ ওই দিকেই দৃষ্টি রাখিতে লাগিলেন, ওই আলোকের দিকে তিনি দৃষ্টি রাখলেন। আলোক পরিধি ক্রমে ক্রমে বর্ধিতা আয়তন এবং উজ্জ্বলতর হইতে লাগিল।